হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অস্ট্রিয়া, হাঙ্গেরি আর স্লোভাকিয়া এই তিনটে দেশের যে রাজধানীর ট্রিপে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেই তিনটে পুরনো শহর দেখতে। তার মধ্যে প্রথম গন্তব্যস্থল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তো আমরা অলরেডি এসে পৌঁছেছিলাম। শুধু তাই নয়, আগের দিনের ভিডিওয়ে তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি এই পুরনো ভিয়েনা শহরের সাথে জড়িয়ে থাকা অনেক ইতিহাস, অনেক গল্প, যা কিছু জড়িয়ে রয়েছে এই হফবুর্গ প্যালেসের সাথে, সেন্ট স্টিফান ক্যাথিড্রালের সাথে। আর সেগুলো ছাড়াও দেখেছিলাম এই ভিয়েনা শহরের আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা, যেমন এই ভিয়েনা শহরেরই অন্যতম পুরনো একটা চার্চ, সেন্ট পিটার্স চার্চ, আর এই গোল্ডেন কোয়ার্টারের সুন্দর রাস্তা। আর তার সাথে সাথে আরও ঘুরে দেখেছিলাম এখানকার মারিয়া থেরেসিয়ান প্লাজ, আর তার সাথে সাথে এখানকার সব থেকে পুরনো দুটো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও। আর তার সাথে সাথেই এই পুরনো ভিয়েনা শহরের সুভেনিরও আমরা সংগ্রহ করে নিয়েছিলাম, আর সুন্দর আইসক্রিমের স্বাদ তো আস্বাদন করেই নিয়েছিলাম। তো বাকি যে যে জায়গাগুলো আমরা ভিয়েনার ঘুরে দেখব, সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত জায়গারই আসলে দুরকম ইতিহাস থাকে। একটা ইতিহাস থাকে যেটা উজ্জ্বল, ঐশ্বর্যময়, সেই ইতিহাসটাকে আমাদের জানতে, দেখতে, অনুভব করতে খুব ভালো লাগে। কিন্তু আরও একটা ইতিহাস থাকে যেটা অন্ধকারে ডুবে থাকে। সেই ইতিহাসটা হয়তো আমাদের জানতে খুব একটা ইচ্ছা করে না ঠিকই, কিন্তু সেই ইতিহাসের সাথেও তো বহু মানুষের জীবন জড়িয়ে থাকে, তাই না? তাই জন্য কখনো কখনো সেই ইতিহাসটাও কিন্তু আমাদের একটু জানা দরকার। আর আমাদের এর পরবর্তী গন্তব্যস্থলটা খানিকটা এরকমই একটা অন্ধকার ইতিহাসের সাথেই জড়িয়ে রয়েছে। আর এই অন্ধকার ইতিহাস কখনো যেমন শত্রুদের আক্রমণ বা যুদ্ধ থেকে তৈরি হয়, তেমনই কখনো কখনো নিছকই প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু হয়। আবার কখনো কখনো মানুষের তৈরি করা সভ্যতারই একটা অংশ হিসাবে বিভিন্ন রোগ আর মহামারী থেকে কিন্তু এই অন্ধকার ইতিহাসের সূচনা হয়। আর সেই রকমই একটা মহামারী, বিউবনিক প্লেগের দ্বারা এই ভিয়েনা শহর কিন্তু বারবার আক্রান্ত হয়েছে। তার মধ্যে সব থেকে পরিচিত যে ব্ল্যাক ডেথের ঘটনাটা শুনতে পাওয়া যায়, সেটি হয়েছিল 1348 থেকে 1350-এর মধ্যে। এবং এই সময়ে শুধু ভিয়েনাই নয়, পুরো ইউরোপেই কিন্তু এই প্লেগের প্রাদুর্ভাব ঘটে এবং ছড়িয়ে পড়ে। এবং এই সময় প্রায় ইউরোপের জনসংখ্যার 1/4 মারা যায় এই প্লেগের জন্য। এবং তারপরের সবথেকে বড় আউটব্রেকটি হয় 1779 সালে এই ভিয়েনা শহরে। এবং তখনও প্রায় 76 থেকে প্রায় 80,000-এর মতো এই ভিয়েনার বাসিন্দারা কিন্তু এই প্লেগের জন্য মারা যায়। আর শেষবারের মতো এই ভিয়েনা শহরে আরও একবার 1708 থেকে 12-র মধ্যে প্লেগের প্রাদুর্ভাব ঘটে, এবং সেই সময়ও কিন্তু প্রায় 25,000-এর থেকেও বেশি মানুষ ভিয়েনা শহরে মারা যায়। আর এই 1712 সালে ঘটা প্লেগের প্রাদুর্ভাবের পরে এখানকার রোমান সাম্রাজ্যের রাজা ষষ্ঠ চার্লস 1713 সালে প্লেগের সাধক চার্লস বোরোমিওর উদ্দেশ্যে একটা গির্জা নির্মাণের প্রতিজ্ঞা করেছিলেন, যাতে এই মহামারীটি শেষ হয়। তাই জন্য এই চার্চটি সেন্ট চার্লস চার্চ নামেই পরিচিত। এবং এটি চার্চ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এই চার্চের দুটি প্রতীকী স্তম্ভ রয়েছে, সেই দুটি স্তম্ভে এই সেন্টেরই জীবন কাহিনী বর্ণনা করা রয়েছে। সেন্ট চার্লসের চার্চের সমস্ত উৎকৃষ্ট মানের স্থাপত্য দেখার পর সেই দিনের মতো ভিয়েনার আমাদের শেষ গন্তব্যস্থল ছিল বেলভেডিয়ার প্যালেস। এটাও ছিল রোমান সাম্রাজ্যের এক রাজার গ্রীষ্মকালীন আবাসস্থল। আর আজকের সময় দাঁড়িয়ে এটাও কিন্তু একটা ভিয়েনার অত্যন্ত বড় এবং বিখ্যাত মিউজিয়াম। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভিয়েনার এই বেলভেডিয়ার মিউজিয়াম কিন্তু বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মিউজিয়ামগুলোর মধ্যেই একটা। এর বিখ্যাত শিল্প সংগ্রহে মধ্যযুগ থেকে বর্তমান দিন পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। আর এই প্রাসাদ রোমান সাম্রাজ্যের যে রাজার গ্রীষ্মকালীন আবাসস্থল ছিল,
তার নাম ছিল যুবরাজ ইউজিন। রাজতন্ত্রে একজন জেনারেলের সাথে সাথে একজন কূটনীতিবিদ হিসাবেও কিন্তু তিনি বিশ্বে বিশেষ সুনাম অর্জন করেছিলেন, এবং শুধু তাই নয়, একই সাথে তিনি উল্লেখযোগ্য সম্পদও কিন্তু অর্জন করেছিলেন। আর তার এই বেলভেডিয়ার প্যালেসের বিভিন্ন কক্ষগুলো কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক বিনিময়েরও বিশেষ কেন্দ্র ছিল সেই সময়ে। এই প্যালেসটার দুটো অংশ আছে, একটা হচ্ছে আপার বেলভেডিয়ার নামে পরিচিত, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আরও একটা অংশ আছে যেটা হচ্ছে লোয়ার বেলভেডিয়ারের অংশ, যেটা তোমাদের একটু পরেই দেখাবো। এই আপার বেলভেডিয়ারটা কিন্তু আজকের দিনে পুরোপুরি মিউজিয়ামে পরিণত হয়েছে। আর এই আপার আর লোয়ার বেলভেডিয়ারের মাঝখানের বিস্তৃত অংশ জুড়ে রয়েছে ভীষণ সুন্দর বাগান আর নানান ধরনের সুন্দর সুন্দর ফাউন্টেন। আর বিশ্বব্যাপী এই বেলভেডিয়ার প্যালেস কিন্তু বারাক আর্কিটেকচারের একটা অন্যতম নিদর্শন। আর আপার বেলভেডিয়ার প্যালেস থেকে কিন্তু এই পুরো শহরের দৃশ্যটাই ভীষণ সুন্দর দেখা যায়। তার বহু প্রাচীন ছবিও রয়েছে, আর তোমরাও এখন সামনেটা দেখলেই বুঝতে পারবে। পুরো শহরটাকেই এক কথায় কিন্তু আপার বেলভেডিয়ারের ওই উঁচু প্রাঙ্গণটা থেকে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর তোমাদের যেমনটা বলছিলাম, আপার আর লোয়ার বেলভেডিয়ারের মাঝখানে রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো একটা বাগান। আর এই বাগানটা গ্রীষ্মকালে কিন্তু দেখতে ভারী ভালো লাগে। শুধু তাই নয়, এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বাগানটাতে প্রায় 4000 রকমের আলাদা আলাদা গাছ হয়। আরও একটা মজার জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তখনকার দিনের যত প্যালেস ছিল, বিশেষ করে সামার প্যালেসগুলো রাজাদের যেগুলো ছিল, সেগুলোতে কিন্তু আউটডোর স্পেসটা অনেক বেশি বড় ছিল। আর সেটা কিন্তু খুবই পরিষ্কার এখানকার মানুষদের পছন্দ থেকে। তার কারণ এখনও আমি দেখতে পাই যে এখানের মানুষ কিন্তু সামারে বাইরে ঘুরে বেড়াতে ভীষণই পছন্দ করে। আর বিশেষ করে এই সময়টা যেহেতু খুবই স্বল্প হয় ইউরোপের দেশগুলোতে, প্রায় 3 থেকে 4 মাসের মতো সব থেকে বেশি, তো সেই জন্যই এই সময়টা মানুষ বাইরে থাকতেই বেশি ভালোবাসে। তাই সামার প্যালেসেরও বাইরের এরিয়াগুলো হয়তো এতটা বড় করে বানানো হতো। দেখতে দেখতে ভিয়েনার তো অনেকগুলো জায়গায় আমরা দেখে ফেললাম। আর আজকের মতো ভিয়েনার ভ্রমণও কিন্তু আমাদের খানিকটা এই প্যালেস দিয়েই শেষ হতে চলেছে। তবে এত কিছু দেখতে গিয়ে যেটা বুঝতে পারলাম, এই দেশের একটা সময় বিশাল ক্ষমতা ছিল। সেই ক্ষমতার চিহ্ন সারা শহর জুড়ে কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তোমরা এখন চোখের সামনে যে প্যালেসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোয়ার বেলভেডিয়ার প্যালেস। আর সেদিন ঘুরতে ঘুরতে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো হুঁশই ছিল না। আর সারা দিন ঘুরে আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো। তো শেষ পর্যন্ত আমরা ঢুকে পড়েছিলাম একদম রাতের ডিনার সারতে পাশেরই একটা সাবওয়েতে। তো সেখানে গিয়ে আমরা একটা করে স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে প্রচণ্ড গরমের জন্য সেদিনকে নিয়েছিলাম একটা কোকাকোলা। আর তারই সাথে স্পন্দন আরও একটা ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নিয়েছিল, কারণ আমাদের সারা দিন কিছু খাওয়া হয়নি বলে, আর সারাদিনের এত পরিশ্রমের জন্য খিদেটা বেশ ভালোই পেয়ে গেছিলো। আর পেট ভরে আমাদের এই ডিনার সেরে আমরা আবার চলে গেছিলাম একদম আমাদের বাস যেখানে সকালবেলা ড্রপ করেছিল, সেখান থেকেই আমাদের বাস আমাদের বুডাপেস্টের উদ্দেশ্যে রওনা দিত। তো সেখানের দিকেই আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আর সেই দিনে প্রায় 18 কিলোমিটার হেঁটেছিলাম আমরা এই পুরো ভিয়েনা শহরটা ঘুরতে ঘুরতে। তো সারাদিনের পুরো জার্নিতে বেশ অনেকটাই ক্লান্তও হয়ে পড়েছিলাম। তবে তার সাথে সাথে এটাও না বললেই নয় যে এই সুন্দর পুরনো ভিয়েনা শহরের স্থাপত্য, শিল্প, ভাস্কর্য দেখে কিন্তু মনটাও বেশ ভালো হয়ে গেছিল। সুন্দর সবুজ গাছপালায় ঘেরা এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে সাথে এই পুরো ভিয়েনা শহরে এত গাছপালা রয়েছে, সেটা দেখে যেন চোখেরও শান্তি হচ্ছিল। এই পুরনো শহর ভিয়েনা, তার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাস, গল্প নিয়ে এই শহরটা আমাদের সাথে তোমাদেরও ঘুরে দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। শিল্প সঙ্গীতের এই ভিয়েনা শহরে এসে
উলফগ্যাং মোজার্টের এই মূর্তির সামনে এসেই কিন্তু আমাদের ভিয়েনা ভ্রমণও শেষ হয়েছিল। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই সুন্দর ভিডিওটা যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যায় সেটার জন্য তোমাদের বন্ধু এবং পরিজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এই সূর্যাস্তের আলোর সাথে সাথে ভিডিওটাকেও এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণের জন্য চলো টাটা। আর শেষে রেখে গেলাম এই ভিয়েনারই এক কন্যার সুন্দর ভায়োলিনের মিউজিক। Ich kann es nicht lesen.